হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি থার্ড সেমিস্টার অনার্স এবং প্রোগ্রাম কোর্সের ছাত্রছাত্রীদের জন্য বেঙ্গলি SEC পেপার থেকে কয়েকটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। তো আজকের বিষয়টি হচ্ছে সংস্কৃতি এবং গণসংস্কৃতি, কালচার এবং মাস কালচার। তো প্রথমে যদি আমরা সংস্কৃতিকে না জানি তাহলে আমরা গণসংস্কৃতিকে জানতে পারবো না। তাই প্রথমে আমাদের জানতে হবে সংস্কৃতি কি বা কালচার কি। ঠিক আছে, তো তোমরা যারা নতুন ভিউয়ার তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইব করলে তোমরা পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন পেয়ে যাবে, আর তোমরা ভিডিওগুলিকে লাইক, কমেন্ট ও শেয়ার করবে। তো আমি শুরু করছি। গণসংস্কৃতি সম্পর্কে ধারণা নিতে গেলে প্রথমে জানতে হবে সংস্কৃতি কি। সংস্কৃতি বলতে প্রচলিত অর্থে আমরা বুঝি গান, বাজনা, নাটক, চলচ্চিত্র, অথবা সংস্কৃতি বলতে বুঝি সংস্কৃত মানুষের আচরণ, অর্থাৎ ভব্যতা, আদব কায়দা। বাংলায় সংস্কৃতির আর এক অর্থ সৃষ্টি, যা কর্ষণ থেকে এসেছে। এর প্রাথমিক অর্থ চাষ করা এবং চাষের ফসল। প্রসারিত অর্থে মানব জীবনভূমি, চাষাবাদ এবং সে চাষের মাধ্যমে জীবনের সংস্কার সাধন। নিহার রঞ্জন রায় বলেছেন, কৃষিকর্মের অন্যতম উদ্দেশ্য হচ্ছে বীজের সংস্কার সাধন, তার গুণগত পরিবর্তন ঘটানো। এই গুণগত পরিবর্তনই সংস্কৃতি, অর্থাৎ চাষের যে অন্যতম উদ্দেশ্য সংস্কার, সেই সংস্কার ক্রিয়ার ফল হচ্ছে সংস্কৃতি। কিন্তু পাশ্চাত্য সংজ্ঞা অনুসারে মানুষের সমস্ত জীবনচর্চায় সংস্কৃতি। স্যার এডওয়ার্ড টেইলর বলেছেন, সংস্কৃতি হল এক সামগ্রিক বস্তু যার মধ্যে পড়ছে জ্ঞান, বিশ্বাস, শিল্প, নীতি, আইন, এমনকি সামাজিক মানুষের অধীত যে কোনো যোগ্যতা ও অভ্যাস। Culture is that complex whole which include knowledge, belief, art, morals, law, custom, and any other capabilities and habits acquired by man as a member of society. এক কথায়, মানুষ সমাজের কাছ থেকে যা শেখে এবং নিজেদের মধ্যে যে শিক্ষা ভাগাভাগি করে গ্রহণ করে, সেটাই সংস্কৃতি। এ অর্থে আদিম অসভ্য মানুষেরও সংস্কৃতি ছিল। এই সংস্কৃতি মানুষকে তার প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সামঞ্জস্য বিধানে সাহায্য করে, তার জৈব প্রকৃতি ও বেষ্টি জীবনের সঙ্গে তাকে মানিয়ে চলতে সাহায্য করে। সংস্কৃতি তাই কিছু আচরণ ও বিশ্বাসের সমষ্টি। এই আচরণ ও বিশ্বাসই এক সমাজকে আর এক সমাজ থেকে আলাদা করে। এই আচরণ ও বিশ্বাস সমাজ বংশ পরম্পরায় তার উত্তরপুরুষদের দিয়ে যায়। সংস্কৃতির মূল রূপরেখা যদিও স্থায়ী, তবু সময় বিশেষে সংস্কৃতির রূপান্তর ঘটে। এক সমাজের সংস্কৃতি অন্য সমাজে প্রসারিত হয়। সাংস্কৃতিক আদান প্রদানের ফলে রূপান্তরিত সংস্কৃতি সমস্ত সমাজেই জন্ম নিতে পারে। যে সমাজের দরজা যত বেশি খোলা, সেই সমাজের সাংস্কৃতিক রূপান্তরের হার তত বেশি। এবার আসি সংস্কৃতির গঠন, স্ট্রাকচার অফ কালচার। সংস্কৃতির ক্ষুদ্রতম অংশ হল প্রলক্ষণ। যেমন বৈষয়িক প্রলক্ষণ হল স্ক্রুড্রাইভার, পেন্সিল, রুমাল। অবৈষয়িক প্রলক্ষণ সেকেন্ড, প্রণাম, রাস্তার বাদিক দিয়ে গাড়ি চালানো, জাতীয় পতাকাকে নমস্কার করা, পায়ে বই লাগলে নমস্কার করা, হাঁচি বা টিকটিক শুনলে দাঁড়িয়ে যাওয়া। বহু ক্ষেত্রে সংস্কৃতি একক নয়, বহু প্রলক্ষণের সমবায়ে গঠিত বিন্যাস। যেমন নৃত্য একটি সাংস্কৃতিক বিন্যাস, এর মধ্যে আছে নাচের তাল, বাজনা, নাট্যাংশ বা অভিনয়াংশ। বর্তমান সমাজে সমস্ত সামাজিক মানুষই যে একই সাংস্কৃতিক বিন্যাস অনুসরণ করবেন তার মানে নেই।
ধরা যাক পশ্চিমবঙ্গে বিবাহে স্ত্রী আচার ও অন্যান্য বিধির মধ্যে জেলাভেদে ও জাতিভেদে অনেক তফাৎ। কলকাতার বাঙালি সমাজের কথাই ধরা যাক। এই সমাজে বিবাহ বিধি, পূজা পার্বণ, রান্নাবান্নায় একের সঙ্গে অপরের বেশ ফারাক। এই ফারাক হবার কারণ কলকাতায় সমস্ত জেলার বাঙালিরা বাস করে। এমনকি দেশ বিভাগের ফলে পূর্ব বাংলা থেকে বহু পরিবার কলকাতায় এসে বাস করছেন। কলকাতায় যারা আছেন তাদের মধ্যে পারস্পরিক প্রভাবে একটি মিশ্র সংস্কৃতি দেখা দিয়েছে। আবার বিভিন্ন আয়ের ব্যক্তিদের মধ্যে সংস্কৃতির ফারাক অনেক। বয়সের তারতম্য অনুসারেও সাংস্কৃতিক আচার আচরণের তফাৎ হয়। অল্প বয়সী ছেলে মেয়েদের পোশাক পরিচ্ছদ ও মুখের ভাষা বৃদ্ধদের থেকে সম্পূর্ণ আলাদা। একে আমরা উঠতি বয়সের সংস্কৃতি বলতে পারি। এই যে সাধারণ সাংস্কৃতিক কাঠামোর অঙ্গীভূত সংস্কৃতি, যাকে সহজেই সাধারণ সংস্কৃতি থেকে আলাদা করে দেখা যায়, তাকে বলা হয় উপসংস্কৃতি। প্রতিটি জটিল সমাজই নানান উপসংস্কৃতির সমন্বয়ে গড়ে ওঠে। বিভিন্ন উপসংস্কৃতির মধ্যে জ্ঞাপন ঘাটতি দেখা দিতে পারে, আবার বিভিন্ন উপসংস্কৃতির মধ্যে সংস্কৃতিগত সংঘর্ষও দেখা দিতে পারে। কোনো সমাজে প্রচলিত সংস্কৃতির বিরুদ্ধে কিছু লোক বিদ্রোহ ঘোষণা করতে পারে অথবা প্রচলিত সংস্কৃতি বিরোধী কিছু কাজকর্ম করতে পারে। যেমন বহু ব্যক্তি অশ্লীলতাকে যুক্তি দিয়ে সমর্থন করেন ও তাকে জীবনের অঙ্গ বলে মনে করেন, অথবা প্রচলিত সাংস্কৃতিক অর্থে যা অশ্লীল তাদের চোখে তা অশ্লীল নয়। এই প্রথা বিরোধিতাকে প্রতিসংস্কৃতি বা কাউন্টার কালচার বলে। প্রত্যেক সমাজেই এই প্রতিসংস্কৃতি থাকে, বিশেষ করে গণসমাজে। এবার আসছি গণসংস্কৃতি বা জনপ্রিয় সংস্কৃতি, মাস কালচার অ্যান্ড পপুলার কালচার। গণসমাজের সাংস্কৃতিক প্রবণতা হচ্ছে গণসংস্কৃতি। আমরা আগেই বলেছি, একটি সমাজ বিভিন্ন উপসংস্কৃতির সমন্বয়ে গঠিত। সমাজে বিভিন্ন অর্থনৈতিক গোষ্ঠী ও বিভিন্ন শিক্ষার লোকেরা থাকেন। এরা প্রত্যেকেই নানান উপসংস্কৃতির অন্তর্গত। এখন গণসংস্কৃতি হল ব্যক্তির সেই সব ধ্যান ধারণা যা এইসব উপসংস্কৃতিকে ছেদ করে চলে যায়। অর্থাৎ সমস্ত উপসংস্কৃতির অন্তর্ভুক্ত ব্যক্তিরা যাতে এই সংস্কৃতির সঙ্গে নিজেদের একাত্ম করতে পারেন। জন বেটেন ও মেলভিন টিউমিন এর সংজ্ঞা অনুসারে mass culture is a set of shared ideas and behavior patterns that cross-cut socio-economic lines and subcultural groupings within a complex society. These commonly shared ideas and behavior patterns serve as points of reference and identification for members of the society. By many, then mass culture is viewed as a kind of least common denominator and as a kind of film hiding diversity beneath. এবার হচ্ছে গণসংস্কৃতির উদাহরণ। অনেক সময় শর্ট কোশ্চেনে আসে গণসংস্কৃতির উদাহরণ দাও, দুটো গণসংস্কৃতির উদাহরণ দাও। তো গণসংস্কৃতির উদাহরণ যেমন যে কোনো গণ্যপণ্য, যেমন টেলিভিশন, আবার মোটর গাড়ি, ঘর সাজাবার জিনিস। আবার যে কোনো গণবিনোদন, যথা ফুটবল, ক্রিকেট, রক মিউজিক, আধুনিক গান, এগুলো হচ্ছে গণসংস্কৃতির উদাহরণ। যেমন 2018 সালের পরীক্ষায় এসেছিল গণসংস্কৃতির উদাহরণ শর্ট কোশ্চেনে। ঠিক আছে, তাহলে দিয়ে দিবে টেলিভিশন, মোটর গাড়ি বা ঘর সাজাবার জিনিসপত্র বা ফুটবল, ক্রিকেট, এগুলো। এবার আসি গণসংস্কৃতির বৈশিষ্ট্য। সমাজতত্ত্ববিদরা গণসংস্কৃতির নিম্নলিখিত বৈশিষ্ট্য নির্ধারণ করেছেন। কখনো এগুলো 5-এরও আসতে পারে, 10-এরও আসতে পারে, যে গণসংস্কৃতি বলতে কি বুঝো বা গণসংস্কৃতির বৈশিষ্ট্য লিখো, বা 15-ও আসতে পারে। তো এরকম পার্ট পার্ট করে তোমরা পড়বে। সমাজতত্ত্ববিদরা গণসংস্কৃতির নিম্নলিখিত বৈশিষ্ট্য নির্ধারণ করেছেন। 1 নম্বর, গণসংস্কৃতির উৎপাদন ও ভোগ পৃথকীকৃত। যারা এই সংস্কৃতির প্রযোজনা বা উৎপাদনের সঙ্গে জড়িত তারা নিজেরা তা ভোগ করেন না। গণসংস্কৃতি একান্তভাবে দর্শক বা শ্রোতার মনোরঞ্জনের জন্য।
গণ উৎপাদনের ফলে উৎপাদিত দ্রব্যে সমতা আনা হয়। এই সমতা আনা হয় সাধারণ ক্রেতার রুচি চরিতার্থ করার জন্য। এই রুচির উপরে উৎপন্ন দ্রব্যের মান ও প্রকৃতি নির্ভর করে। গণসংস্কৃতির ক্ষেত্রে সাংস্কৃতিক সাফল্য জনগণের প্রশংসার উপর নির্ভর করে। এই সংস্কৃতিতে সাংস্কৃতিক এলিট শ্রেণীর অভিমতের কোনো দাম নেই। আলাউদ্দিনের সেতার সম্পর্কে রবিশঙ্কর কি বলেন সেটা বড় কথা নয়, জনগণ কি বলছে সেটাই বড় কথা। গণসমাজে জনসাধারণ জীবনের রূঢ় বাস্তবতা থেকে কিছু সময়ের জন্য অব্যাহতি চায়। উত্তেজনা, ভাবপ্রবণতা, পলায়নবাদ এ কারণে গণসংস্কৃতির প্রধান উপজীব্য। গণসংস্কৃতির প্রধান উদাহরণ বোম্বাই ছবি। 5 নাম্বার, গণসংস্কৃতির ক্ষেত্রে জনপ্রিয়তা ও জনসাধারণের ভালো লাগাই জীবনের নৈতিক ও নান্দনিক মান বলে বিবেচিত হয়, যা জনপ্রিয় হতে পারল না। গণসংস্কৃতি তাকে ঝেঁটিয়ে বিদায় করে। গণবাজারের মোহে বহু সম্ভাবনাপূর্ণ সৃজনক্ষম ব্যক্তি সৃষ্টিধর্মী কাজ ছেড়ে দিয়ে বাণিজ্যিক কাজকর্মের প্রতি অনুরক্ত হয়। এইভাবে সাহিত্যিক সাংবাদিক হয়, শিল্পী হয় বাণিজ্যিক শিল্পী। গণসংস্কৃতির বাহন গণজ্ঞাপন। গণসমাজ গণজ্ঞাপন নির্ভর। এই অত্যাধিক জ্ঞাপন নির্ভরতা জনসাধারণকে পরস্পর থেকে বিচ্ছিন্ন করে, প্রকৃত অভিজ্ঞতা থেকে সৃষ্ট অভিজ্ঞতার দিকে মানুষকে ঠেলে দেয়। যেহেতু গণসংস্কৃতিকে মোটামুটি গণরুচি চরিতার্থ করতে হয়, সেহেতু জনসাধারণের দাবি ও প্রত্যাশা পূরণের জন্য সমস্ত কলা ও শিল্পকে নতুন করে সাজাতে হয়। উদাহরণ, ক্যালেন্ডারে ফাইন আর্ট ছবি। গণসংস্কৃতির মূল বক্তব্য হল একঘেয়েমির ক্লান্তি থেকে উদ্ধার করে জীবনকে নিবিড় রসসুধায় ভরিয়ে তোলা। এজন্য গণসংস্কৃতি গণবিনোদন ভিত্তিক। তো আজ আমি এখানে এটুকুই রাখলাম আর কি ভিডিওতে, যে সংস্কৃতি এবং গণসংস্কৃতি। গণসংস্কৃতি সম্পর্কে আমরা বললাম, তারপরে গণসংস্কৃতি সম্পর্কে বলা হলো, গণসংস্কৃতির বৈশিষ্ট্য সম্পর্কে বলা হলো। তো আজ এটুকুই থাক। এরপরে আমি তোমাদের সামনে আরো অন্য বিষয় নিয়ে উপস্থিত হব। ঠিক আছে, আজ এখানে রাখছি। ধন্যবাদ।